আমাদের প্রথম সিকিউ বলতেছে 1000। বারো দশমিক হচ্ছে কত 24 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, তাহলে গাড়িটার ভ্যালোসিটি আমরা কত পাইছি? পাঁচটার ভ্যালোসিটি পাইছি হচ্ছে 12.24 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভ্যালোসিটি। এই ভ্যালোসিটি নিয়ে এখানে বসাই দিই 12.24, এইখানে হচ্ছে আমরা বসাই দিলাম। তাহলে কত পাচ্ছি? বর্গতে কত পাচ্ছি? 12,240। 12,240 দশমিক কিছু আছে? ওকে, তাহলে এত হচ্ছে কত হবে? কেজি, তারপর হচ্ছে এমএস ইনভার্স 1, ঠিক আছে? ভরবেগের আছে। তাহলে আমরা এটা বুঝছি কিনা? জাস্ট ভরবেগ বের করতে বলছে, আমরা ভরবেগ বের করে দিচ্ছি। এটা ভর এবং ব্যাগের গুণফল করে। দেখো কেউ যদি কোনো কিছু না বুঝো, ছোট থেকে ছোট বিষয় আমাকে বলবো প্লিজ, ঠিক আছে? তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে, অনেকগুলো সিকিউ করতে হবে, আমি মুছে দিচ্ছি এটা। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘাসে। না বুঝলে আমাকে বলবা, না বুঝলে বলবা, ছোট থেকে ছোট বিষয় না বুঝলে বলবা। ঘাসে কি বলছে দেখো, গতিবেগ না কমিয়ে বাসটি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কিনা। অর্থাৎ এই বাসটা হচ্ছে এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, যে রাস্তাটা এরকম বাঁক নিছে। ওকে, যে রাস্তাটা এরকম বাঁক নিছে। তাহলে এই বাসটার ভর দেওয়া আছে। বাসটার ভর দেওয়া আছে কত কেজি? 1000 কেজি হচ্ছে ভর দেওয়া আছে। আর এই রাস্তাটার হচ্ছে ব্যাসার্ধ কত দিছে? চলার সময় 100 মিটার ব্যাসার্ধ। এই রাস্তাটার ব্যাসার্ধটা কত দিছে? 100 মিটার। কি বলছে বোঝা গেছে? এটা হচ্ছে রাস্তার ব্যাসার্ধ। তারপর বলছে ব্যাসার্ধ বিশিষ্ট একটা বাঁকের সম্মুখীন হলো রাস্তার প্রস্থ। অর্থাৎ এই যে রাস্তাটা, এই রাস্তার প্রস্থ দেওয়া আছে আমাকে কত? এই রাস্তাটার প্রস্থ কত দিছে আমাকে? 10 মিটার, ঠিক আছে? এই রাস্তাটার প্রস্থ দিছে 10 মিটার। তো এই রাস্তাটা এরকম করে আমরা কি করছি? বাঁকায় দিছি, যাতে করে বড় বড় ট্রাকগুলো হচ্ছে কি করতে পারে? এই কেন্দ্রমুখী বলে, এদিকে যে কেন্দ্রমুখী বলটা প্রডিউস হয় সেটা যোগান দিতে পারে। ওই জন্য রাস্তাটাকে আমরা কি করছি? ব্যাংকিং কোণ দিয়ে বাঁকায় দিছি, ঠিক আছে? তাহলে এই যে রাস্তার যে প্রস্থ, এই প্রস্থটা কত মিটার? এই প্রস্থটা হচ্ছে 10 মিটার। এবং আমাদেরকে কি বলছে দেখো, রাস্তার প্রান্তদ্বয়ের মধ্যবর্তী উচ্চতা। এই যে রাস্তার একটা প্রান্ত হচ্ছে এটা, আরেকটা প্রান্ত হচ্ছে এটা। এই দুইটা প্রান্তের মধ্যবর্তী উচ্চতা h, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে হচ্ছে 0.2 মিটার। কি বলছে বুঝে গেছে? তাহলে আমরা এখান থেকে ব্যাংকিং কোণটা হিসাব করে ফেলি। ব্যাংকিং কোণটা কত আসবে? আমরা জানি যে ব্যাংকিং কোণ এখানে থিটা ইকুয়াল টু বের করতে পারি যে sin থিটার সূত্র দিয়ে, ঠিক আছে কিনা? যে sin থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা আমার কত? h, আর অতিভুজটা কত? 10। h অতিভুজটা কত এখানে? 10। তাহলে h এর মানটা কত? 0.2 ডিভাইড বাই 10। তাহলে থিটা ইকুয়াল টু কত আসে আমাকে বলো? sin ইনভার্স করতে হবে। sin ইনভার্স করতে হবে 1.14 ডিগ্রি। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে আমার ব্যাংকিং কোণের মান। বুঝছে কিনা? ব্যাংকিং কোণের মান হচ্ছে। তাহলে এই রাস্তাটার ব্যাংকিং কোণ আমি পাই গেছি। এবার এই ব্যাংকিং কোণ কত ভ্যালোসিটিকে নিরাপদে সাপোর্ট দিবে, অর্থাৎ কত ভ্যালোসিটি নিয়ে গেলে এই রাস্তায় নিরাপদে যেতে পারবে, সেটা কিন্তু ফিক্স। সেটা কিভাবে ফিক্স? আমরা সূত্র জানি যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কত? v স্কয়ার বাই rg। এখানে এই থিটাটা কি? থিটাটা হচ্ছে ব্যাংকিং কোণ, যেটার মান আমরা বের করছি। তাহলে এই থিটাটা কত ভ্যালোসিটিকে নিরাপদে হচ্ছে সাপোর্ট দেয়, সেটা আমাদেরকে বের করতে বলছে। বুঝছে কিনা? না বুঝতে বলবা কিন্তু। আমরা প্রথমে কি বের করছি? ব্যাংকিং কোণটা বের করছি। কত বের হইছে? 1.14। তাহলে এবার এই ব্যাংকিং কোণ কতটুকু ভ্যালোসিটিকে নিরাপদে সাপোর্ট দিবে, অর্থাৎ কতটুকু ভ্যালোসিটি নিয়ে গেলে নিরাপদে যাওয়া যাবে, সেটা বের করার সূত্র হচ্ছে আমরা জানি এটা, যে tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। তাহলে এই থিটার জায়গায় বসায় দেওয়া হচ্ছে কত? tan হচ্ছে কত? 1.14 ডিগ্রি। তারপরে v এর মানটা বের করতে চাচ্ছি। r এর মান কত দেওয়া আছে? r এর মান দেওয়া আছে হচ্ছে 100, ঠিক আছে কিনা? আর g হচ্ছে কত? 9.8। তাহলে এখান থেকে v স্কয়ারের ভ্যালোসিটিটা আমাকে বের করে বলো যে v স্কয়ারটা কত আসে। এই যে এখান থেকে, তাহলে v স্কয়ারটা আমরা পাচ্ছি হচ্ছে কত? দেখো
10 এখানে হচ্ছে কত 1.41 ঠিক আছে কিনা ইনটু হচ্ছে কত 100 ইনটু হচ্ছে 9.8 ঠিক আছে ইনটু হচ্ছে 9.8 তারপর আমরা কি করে দিব পুরোটাকে রুট করে দিব তাহলে b এর ভ্যালুটা কত আসে 4.41 তাহলে 4.41 তাহলে দেখো এই যে ডাটাটা দেওয়া আছে সেই মানে যে রাস্তার যে বৈশিষ্ট্যটা দিছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী এই রাস্তা দিয়ে কত ভেলোসিটি নিয়ে গেলে নিরাপদে যাওয়া যাবে 4.41 ভেলোসিটি নিয়ে যদি যাই 4.41 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যদি আমরা যাই তাহলে হচ্ছে নিরাপদে যেতে পারবো এর চেয়ে বেশি ভেলোসিটি নিয়ে গেলে নিরাপদে যাওয়া যাবে না এখন ওই ট্রাকটা গেছিল কত ভেলোসিটিতে দেখো ট্রাকটা গেছিল হচ্ছে কত ভেলোসিটিতে 12.24 ভেলোসিটিতে ঠিক আছে কিনা যেটা আমরা গরুতে বের করছি ট্রাকটা কত ভেলোসিটি নিয়ে যাচ্ছিল 12.24 তাহলে সে ডেফিনেটলি কি হবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে বা আমরা বলতে পারি নিরাপদে বাঘটা কি করতে পারবে না অতিক্রম করতে পারবে না বুঝছি কি বুঝি নাই ওকে তাহলে বুঝতে আমি এবার নোট দিচ্ছি তাহলে আমাদের আনসার হচ্ছে এই ট্রাকটা নিরাপদে বাঘটা অতিক্রম করতে পারবে না কারণ নিরাপদে যাইতে হলে এত ভেলোসিটি নিয়ে যাইতে হবে বা এর চেয়ে কম ভেলোসিটি নিয়ে যাইতে হবে ও যাচ্ছিল কত 12.24 ভেলোসিটি নিয়ে ঠিক আছে তাহলে ও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওকে এবার আমরা চলে যাই হচ্ছে দেখো এই সিকিউটা আমরা বলছি এবার আমরা চলে যাই হচ্ছে পরের সিকিউতে আগামী 2022 গেল তো এরপরে হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড এরপরে হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2022 রাজশাহী বোর্ড 2022 ঠিক আছে কিন্তু আগে পড়াগুলো একটু পড়িও ঠিক আছে বাসায় কিন্তু অনেকদিন বাইরে ছিলাম তো আগে পড়াগুলো বাসায় পড়িও আচ্ছা দেখো তাহলে আমাদের রাজশাহী বোর্ড 2022 এর গরুতে কি বলছে প্রথমে গরুটা পড়ে ফেলি গরুটা আমাদেরকে বলতেছে উদ্দীপকের চাকাটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করতে দেখো ঘূর্ণন গতিশক্তি বের করতে বলছে আচ্ছা আমাকে বলো তো গতিশক্তি বের করার সূত্র কি সিফাত গতিশক্তি বের করার সূত্র কি সিফাত বলো তো ভাইয়া হাফ এম ভি স্কয়ার ঠিক আছে এইটা হচ্ছে কি এইটা হচ্ছে রৈখিক গতিশক্তি এটা কি এটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর আমাদেরকে যদি কৌণিক গতিশক্তি বের করতে বলে কি বলছে বুঝতে পেরেছেন কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি যদি বের করতে বলে একই সূত্র হুবহু সেম সূত্র দেখো এই যে m এর জায়গায় রৈখিক গতির ক্ষেত্রে যে রোলটা m প্লে করে সেই রোলটা কে প্লে করে কৌণিক গতির ক্ষেত্রে প্রেমা বলো তো কাল গত ক্লাসে বলছিলাম রৈখিক গতির ক্ষেত্রে যে রোলটা ভর প্লে করে কৌণিক গতির ক্ষেত্রে সেই রোলটা কে প্লে করে এন্ড আই প্লে করে ঠিক আছে কিনা মানে জড়তার ভ্রামক প্লে করে ঠিক আছে কিনা রৈখিক গতির ক্ষেত্রে যে রোলটা ভর প্লে করে সেই রোলটা কৌণিক গতির ক্ষেত্রে কে প্লে করে জড়তার ভ্রামক প্লে করে তাহলে এখানে m এর জায়গায় কত লিখবো তো দেখো এটা শুধুমাত্র এই সূত্রের জন্য না এখানে রৈখিক গতির সাথে কৌণিক গতির সম্পর্কে যতগুলো সূত্র দেখবো ওইখানে আমরা m এর জায়গায় জাস্ট কি বসাই দিব i বসাই দিব ঠিক আছে কিনা তারপরে ব্যাগ ভেলোসিটি v এর জায়গায় আমরা ওমেগা বসাই দিব তারপরে ত্বরণ a এর জায়গায় আমরা আলফা কৌণিক ত্বরণ বসাই দিব সূত্র অটোমেটিক হয়ে যাবে তোমাদের সূত্র মুখস্থ করতে হবে না তাহলে বোঝা গেছে অর্থাৎ কৌণিক গতির জন্য আমাকে সূত্র আলাদাভাবে কি করতে হবে না মুখস্থ করতে হবে না আমি জাস্ট m এর জায়গায় i বসাই দিব কারণ m এর রোলটা প্লে করে জড়তার ভ্রামক ব্যাগের জায়গায় ওমেগা বসাই দিব কারণ এটা কৌণিক ব্যাগ এটা রৈখিক ব্যাগ ত্বরণের জায়গায় রৈখিক ত্বরণের জায়গায় কৌণিক ত্বরণ বসাই দিব কৌণিক গতির সূত্রগুলো পাই যাবে তাহলে এখানে m এর জায়গায় i বসাবো আর v এর জায়গায় কত বসাবো v এর রোলটা প্লে করে কে ওমেগা তাহলে এখানে v এর জায়গায় বসাই দিব কত ওমেগা স্কয়ার তাহলে এটা কৌণিক গতির জন্য গতিশক্তি বের করার সূত্র বের হয়ে গেছে বুঝছি তাহলে আমাকে বের করতে বলছে চাকাটা হচ্ছে কি বের করতে বলছে ঘূর্ণন গতিশক্তি বের করতে বলছে তাহলে ঘূর্ণন গতিশক্তি বের করার ফর্মুলা আমরা পাই গেছি তাহলে আমার কি কি জানা লাগবে i জানা লাগবে আর ওমেগা জানা লাগবে তাহলে আমরা দেখি যে এগুলো দেওয়া আছে কিনা আমরা দেখতেছি জড়তার ভ্রামক দেওয়া আছে কত 4000 কেজি মিটার স্কয়ার অর্থাৎ i এর মানটা দেওয়া আছে তাহলে আমরা এখানে বসাই দিই যে i এর মানটা বসাই দিলাম হচ্ছে কত 4000 এটা দেওয়া আছে ওমেগাটা কি এখানে দেওয়া আছে আমরা দেখি দেওয়া আছে কিনা এখানে বলছে একটা ভারী চাকার ভর হচ্ছে 40 কেজি এবং জড়তার ভ্রামক হচ্ছে কত এত চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে অর্থাৎ এই চাকাটা প্রতি মিনিটে 100 বার ঘুরতেছে মানে এটার আরপিএম দেওয়া আছে আরপিএমটা কত 100 আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট ঠিক আছে রোটেশন পার মিনিট তাহলে রোটেশন পার মিনিট বা প্রতি মিনিটে কয়বার ঘুরতেছে সেটা 100 বার ঘুরতেছে তাহলে এটা যদি 100 বার একবার যদি ঘুরে একবার ঘুরলে সে কত কোণ তৈরি করে 2 পাই কোণ তৈরি করে তাহলে সে দুইবার ঘুরলে কত কোণ করছে 2 পাই ইনটু 2 তিনবার ঘুরলে 2 পাই ইনটু 3 তাহলে সে যদি 100 বার ঘুরে তাহলে 2 পাই ইনটু কত 100 বা আমরা সূত্র লিখতে পারি কত 2 পাই ইনটু n যেখানে n এর মানটা কত 100 বুঝছি কিনা যদি বলে তিনবার ঘুরছে তাহলে n এর জায়গায় কত বসবে 3 বসবে তাহলে 100 বার ঘুরছে তাহলে টোটাল কত কোণ ঘুরছে সে 2 পাই n কোণ ঘুরছে এটা কি বলছি কত সময়ের মধ্যে ঘুরছে 1 মিনিটে বলছে না নাকি 2 মিনিটে প্রতি মিনিটে 100 বার ঘুরে প্রতি মিনিটে
100 বার ঘুরে, তাহলে 1 মিনিট মানে কত 60 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তার কৌণিক বেগ। এটা কি কৌণিক বেগ। কৌণিক বেগ মানে হচ্ছে সে কত কোণ করছে ডিভাইডেড বাই কত সময়ে সেটা করছে। তাহলে সে কত কোণ করছে, সে 360 ডিগ্রি কোণ 100 বার করছে কত সময়ের মধ্যে, 60 সেকেন্ডের মধ্যে। তাহলে তার কৌণিক বেগ ওমেগাটা কত আমাকে বলো, কত আসছে কৌণিক বেগ ওমেগা? 10.47 পাই এর মান 3.1416 হিসাব করতে হবে, কত আসছে 10.47 কারেক্ট आंसर। এবং একক কি হবে দেখো, এখানে কৌণিক, এখানে একক হবে হচ্ছে আমাদের, দেখো যদি রৈখিক বেগ হয় একক কি মিটার পার সেকেন্ড, কারণ দূরত্ব অতিক্রম করে সময়ের মধ্যে, আর এখানে হচ্ছে কোণ অতিক্রম করে সময়ের মধ্যে। তাহলে কোণের একক হচ্ছে রেডিয়ান। এখানে কি হবে মিটার বসে, আর এখানে কি বসবে রেডিয়ান বসবে, রেডিয়ান অ্যাস ইনভার্স 1। কি বলছি বোঝা গেছে? এককটা কি হবে রেডিয়ান অ্যাস ইনভার্স 1। কৌণিক বেগের একক কি রেডিয়ান অ্যাস ইনভার্স 1, কারণ কৌণিক বেগ মানে হচ্ছে কত কোণ করছে, তাহলে কোণের একক হচ্ছে রেডিয়ান। রৈখিক বেগ মানে হচ্ছে কত দূরত্ব অতিক্রম করছে, দ্যাটস ওয়াই এখানে মিটার থাকে, বুঝছি কিনা? তাহলে এটা হচ্ছে ওমেগা। তাহলে এটার মানটা আমরা এখানে বসাই দিই 10.47। তাহলে হচ্ছে আমার কি বের হয়ে যাচ্ছে, আচ্ছা এটার উপরে কি পড়বে স্কয়ার পড়বে, এই যে এটার উপরে স্কয়ার পড়বে 10.47 এর উপরে স্কয়ার 4000 দ্বারা গুণ দাও, হাত দ্বারা গুণ দাও, তাহলে কৌণিক গতিশক্তি কত আসে? তাহলে এটার কৌণিক গতিশক্তি কত আসে? 219 হ্যাঁ, তাহলে 219 দশমিক না 24 1.8। ওকে, তাহলে 21924 তারপরে কত 1.8, ঠিক আছে কিনা? এইটা হচ্ছে তার কৌণিক গতি শক্তি। কিসে আসবে आंसर? জুলে আসবে। কি বুঝতে বোঝা গেছে? এটা হচ্ছে কৌণিক গতি শক্তি। কার তো কোনো সমস্যা নাই? ওকে, এবার আমাদেরকে বলতেছে রহমান সাহেব নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কিনা। মানে চাকাটা প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে 100 বার ঘুরতেছে। তা আমাকে বলতেছে একজন মানুষ আসছে, ওই মানুষকে এসে এটাকে কি করতে চাচ্ছে, চাকাটাকে এবার থামাতে চাচ্ছে। তাহলে দেখো ঘূর্ণায়ক কোন একটা গাড়ি হচ্ছে সরল রেখায় যাচ্ছে, এই গাড়িটাকে যদি থামাইতে হয় তাহলে আমাদেরকে বল প্রযুক্ত করতে হয়। কি প্রযুক্ত করতে হয়? বল প্রযুক্ত করতে হয়। আর কোন ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণন থামাতে আমাকে যে জিনিসটা প্রযুক্ত করতে হবে সেটাকে বলা হয় টর্ক। অর্থাৎ ঘূর্ণন রৈখিক গতির ক্ষেত্রে যে রোলটা বল প্লে করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই রোলটা কে প্লে করবে? টর্ক প্লে করবে। এটাকে প্রকাশ করা হয় এইটা দ্বারা, এবং এটার উচ্চারণ হচ্ছে টাউ। এটার উচ্চারণ কি? টাউ, ঠিক আছে? নাম টর্ক, প্রতীকটাকে কি বলা হয়? প্রতীকটার উচ্চারণ হবে কি? টাউ। কি বুঝতে বোঝা গেছে? প্রতীকটার উচ্চারণ হবে টাউ। তাহলে আমাকে এখানে কত টর্ক প্রয়োগ করতে হবে? এই ঘূর্ণন, কোন একটা ঘূর্ণায়মান বস্তু ঘূর্ণন থামাইতে হচ্ছে আমাকে যেটা প্রয়োগ করতে হবে সেটাকে আমরা কি বলতেছি? টর্ক বা টাউ বলতেছি। তো এটার মানটা আমাকে বের করতে বলছে যে টাউ এর মানটা কত হবে। কি বুঝতে বোঝা গেছে? বোঝা গেছে কিনা? বুঝছি কিনা? এই টাউ এর মানটা কি করতে বলছে? বের করতে বলছে। তো আমরা এটা বের করব। তো দেখো এবার আমরা টাউ এর মানটা বের করি। সো এই জিনিসগুলো আশা করি আমার লাগবে না 4 নম্বরে। সো আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে এবার হচ্ছে আমরা এই রহিব সাহেব বা রহমান সাহেব হচ্ছে কতটুকু টর্ক প্রয়োগ করছে এই বস্তুটাকে থামাইতে, সেটা হচ্ছে আমরা দেখব। সো দেখো আমরা যেটা বলছি রৈখিক গতির ক্ষেত্রে যেই রোলটা বল প্লে করে, কৌণিক গতির ক্ষেত্রে সেই রোলটা কে প্লে করবে? টর্ক বা টাউ প্লে করবে। তাহলে বল ইকুয়ালস টু কি জানি আমরা ma, ঠিক আছে কিনা? তাহলে টর্ক ইকুয়ালস টু কি হবে? আলাদা সূত্র মুখস্থ করার দরকার নাই। এই যে ma এর রোলটা প্লে করে কে? I, তাহলে ma এর জায়গায় I বসবে। আর এই ত্বরণের রোলটা প্লে করে কে? আলফা, তাহলে a এর জায়গায় আলফা বসবে। তাহলে এটা হচ্ছে টর্ক বের করার সূত্র, বুঝছি? আচ্ছা, তাহলে I এর মান কি আমাকে এখানে দেওয়া আছে? একটু দেখি, এখানে দেওয়া আছে সেটা কত? 4000। I এর মানটা দেওয়া আছে 4000, এখানে বসে দিচ্ছি। আলফাটা কত? সেম কথা। দেখো আমরা a কিভাবে বের করতাম? a বের করতাম হচ্ছে আমরা এইভাবে, দেখো a বের করতাম হচ্ছে আমরা শেষ বেগ মাইনাস হচ্ছে কত? আদি বেগ ডিভাইড বাই সময়। তাহলে আমরা কোন এই যে ত্বরণ বের করতাম এইভাবে, রৈখিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণও এইভাবেই বের করব যে কৌণিক, দেখো এটা হচ্ছে শেষ বেগ, শেষ রৈখিক বেগ। এবার হচ্ছে আমরা এখানে বসাবো কৌণিক রৈখিক শেষ কৌণিক বেগ, ঠিক আছে কিনা? মাইনাস হচ্ছে কত হবে আমাদের? আদি কৌণিক বেগ ডিভাইড বাই হচ্ছে কত? সময়। তাহলে আমাকে বলছে রহমান সাহেব এটাকে থামাবে, তাহলে থেমে গেলে শেষ কৌণিক বেগটা কত হবে? 0 হবে। আর আদি কৌণিক বেগটা কত ছিল? এই যে বের করে রাখছি আদি কৌণিক বেগ কত বের করে রাখছি? 10.47। কত বের করে রাখছি আমরা? আদি কৌণিক বেগ এটা, এই যে এটা 100 বার ঘুরতেছে 60 সেকেন্ডে, তাহলে তার আদি কৌণিক বেগটা কত? 10.47। এরপরে কি হবে? এটা থামবে, তাহলে থামবে শেষ কৌণিক বেগ কত? 0। আর টাইমটা কত এখানে? টাইমটা কত এখানে? টাইমটা কত বলছে আমাকে এখানে? টাইমটা বলছে হচ্ছে আমাদের এখানে দেখো
কোথায় ভাইয়া? শাখাটিকে এই যে 2 মিনিটে থামানোর জন্য। তাহলে টাইমের মান কত বসাবো আমরা? 120 সেকেন্ড বসাবো। 60 দ্বিগুণ 120। তাহলে এটার ত্বরণটা কত আসে আমাকে বলো। -0.08 তাহলে এটা আসছে হচ্ছে কত? -0.08, ঠিক আছে কিনা? আর আছে 725। তাহলে এত আমরা বসাই দিয়েছি। তাহলে i ইনটু হচ্ছে কত? আলফা। তাহলে দেখো টর্কটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 100 বার ঘূর্ণায়মান বস্তুটাকে প্রতি মিনিটে 100 বার ঘূর্ণায়মান বস্তুটাকে থামাইতে হলে কত টর্ক প্রযুক্ত করতে হবে? এত টর্ক প্রযুক্ত করতে হবে। তাহলে এটার মানটা একটু বের করে বলো তো। -349 এটার আনসারটা কত আসে? -349 -349 দশমিক কত? কিছু না কিছু তো থাকার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে -349, ঠিক আছে। আচ্ছা এটার একক কি হবে? দেখো যদি রৈখিক ত্বরণ হইতো একক কি হইতো? m/2। এবার m এর জায়গায় এটা কিন্তু মিটার, তাহলে এখানে কত বসবে? রেডিয়ান, ঠিক আছে কিনা? আর এখানে কি বসবে? s/2। তাহলে এটার একক কি হবে? রেডিয়ান s/2। এত টর্ক প্রযুক্ত করতে হবে। এখন রমান সাহেব টর্ক প্রযুক্ত করতে কত? 300 mm। রমান সাহেব কত টর্ক প্রযুক্ত করছে? 300 নিউটন। এটা 300 আমরা নিউটন মিটারও লিখতে পারি, আবার একক কি লিখতে পারি? এটাও চাইলে লিখতে পারি। আমরা নিউটন মিটারও লিখতে পারি, এটাও লিখতে পারি। বুঝছি কিনা? তাহলে রহমান সাহেব প্রযুক্ত করছে 300 নিউটন মিটার, আর টর্ক দরকার হচ্ছে 349 এটা থামাইতে হলে। তার মানে রহমান সাহেব 2 মিনিটে এটাকে থামাইতে পারবে না। বুঝছি কিনা? পারবে? পারবে না, কারণ এটাকে থামাইতে কতটুকু দরকার? এত টর্ক দরকার। কিন্তু রহমান সাহেব দিছে কত? 300 নিউটন মিটার। তাহলে সে পারবে না এটা। তো আমরা মুছে দিচ্ছি এটা। বুঝছি? সমস্যা নাই তো। বাধাদানকারী বল না, বাধাদানকারী বল কি আসবে? মাইনাস আসবে। বাধাদানকারী বল অলওয়েজ কি আসবে? মাইনাস আসবে। তাহলে এবার আমরা এটা বুঝলে হচ্ছে আমরা এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে হচ্ছে এবার আমরা পরবর্তী সিকিউতে চলে যাচ্ছি। তাহলে দেখো আমাদের 2 নম্বর সিকিউ গেল। তো আমাদের এর পরের সিকিউটা হচ্ছে যশোর 2023, যশোর 2022। যশোর 2022 এ কি বলছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ওকে, যশোর 2022। তাহলে যশোর 2022 এ আমাদেরকে এখানে কি বলছে? মাইক্রোফোন হয়তো নিতে হবে। এটা এই সিফাত ভালো মাইক্রোফোন কোনগুলো? আমি একটু বলি তো ভাই, সাজেস্ট করিও তো, ঠিক আছে? আচ্ছা দেখো যশোর 2022 এ কি বলছে আমাদেরকে? বলছে দণ্ডটির জড়তার ভ্রামক বের করতে। গতে কি বলছে? জড়তার ভ্রামক মানে আই বের করতে বলেছে। আই বের করতে বলেছে। তো দেখি এখানে কি ডাটা দেওয়া আছে। আমাকে বলছে এই যে এই দণ্ডটা দেওয়া আছে। তো আমি একটু চিত্রটা এখানে আঁকি যে এরকম হচ্ছে একটা সুষম সরু দণ্ড দেওয়া আছে। সুষম সরু দণ্ড, এটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সুষম দণ্ড, মানে হচ্ছে কোথাও একটু বেশি নেয়, কোথাও একটু কম নেয়। একটা সুষম দণ্ড এবং হচ্ছে সরু লম্বা, ঠিক আছে? এরকম সুষম সরু দণ্ডর মাঝখান দিয়ে হচ্ছে আমার অ্যাক্সিসটা গেছে। কোথায় গেছে? অ্যাক্সিসটা হচ্ছে আমরা মাঝখানে রাখছি, ঠিক আছে? এবার এটা ঘুরবে, এবার এটা হচ্ছে এভাবে ঘুরবে। তো আমাকে এই পুরা এই দণ্ডটার দৈর্ঘ্য কত দিছে? l, সেটা কত দিছে? 1 মিটার। a থেকে b এই ডিসটেন্সটা কত দিছে আমাকে? 1 মিটার, ঠিক আছে? তাহলে এটা কতটুকু? এটা হচ্ছে 0.5 মিটার প্রশ্নে দেওয়া আছে। এটাও কতটুকু? 0.5 মিটার আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে। ওকে, এবং অ্যাক্সিসটা কত? অ্যাক্সিসটা হচ্ছে PQ। তাহলে এবার খেয়াল করো, খুবই সহজ। যদি আমরা জাস্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবং এই ফর্মুলাগুলো তোমাদের বইয়ে আছে। যে একটা সরু সুষম দণ্ডের মাঝখান দিয়ে এবং দৈর্ঘ্যের সাথে, এই যে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে যদি অ্যাক্সিসটা থাকে, ওই অ্যাক্সিসকে কেন্দ্র করে যখন দণ্ডটা ঘুরবে তখন তার জড়তার ভ্রামক বের করার সূত্র হচ্ছে 1/12 m²। কি বলছি বোঝা গেছে? সূত্র জাস্ট কি বলছি বোঝা গেছে? ফর্মুলা মুখস্থ রাখবো। কি বলছি? একটা সরু সুষম দণ্ডের মাঝখান দিয়ে এবং দৈর্ঘ্যের সাথে লম্বভাবে এরকম অ্যাক্সিসের কথা বলতেছি না। অর্থাৎ অ্যাক্সিসটা যদি এরকম থাকে সেটার কথা বলতেছি না। অ্যাক্সিসটা কিসে থাকবে? দৈর্ঘ্যের সাথে লম্বভাবে থাকবে এবং মাঝখান দিয়ে যাবে। তখন ওই ঘূর্ণনত বস্তুটার জড়তার ভ্রামক বের করার সূত্র হচ্ছে এটা। এগুলো বইয়ে আছে কিনা? আচ্ছা, তাহলে এটা বের করে ফেলো। আমাকে এটা জড়তার ভ্রামক বের করতে বলছে। 1/12 ইনটু m, m তো আমাকে দিয়েই দিছে। m কত দিছে? 2 কেজি দিছে। তাহলে m দিছে 2, আর l টা কত বলছে? l টা বলছে 1 মিটার। তাহলে 1 স্কয়ার। आंसर বের হয়ে যাচ্ছে। কত বের হচ্ছে? 0.166। এটার आंसर কি? এই এককটা কি হবে? জড়তার ভ্রামকের একক কি? mr²। তাহলে m এর একক হচ্ছে কেজি। তাহলে এখানের একক হবে কত? আগুন r² না? r² মানে হচ্ছে কি? দূরত্ব। তার মানে দূরত্বের একক কি জানি আমরা? মিটার স্কয়ার। তাহলে এটা কত হবে? কেজি মিটার স্কয়ার, 0.166 মিটার স্কয়ার। বুঝছি? এই হচ্ছে তার জড়তার ভ্রামক। আচ্ছা,
এবার আমি একটু বলে দিই যেটা আমাদের ঘাসে লাগবে সেটা হচ্ছে অ্যাক্সিসটা যদি এখানে না থেকে যদি অ্যাক্সিসটা আমরা এইখানে নিয়ে যাই, অ্যাক্সিসটা কোথায় নিয়ে যাই, এইখানে যদি অ্যাক্সিসটাকে নিয়ে যাই, তখন জড়তার ভ্রামক আই বের করার সূত্র এটা। তখন জড়তার ভ্রামক আই বের করার সূত্র হচ্ছে 1/3 ml স্কয়ার। অর্থাৎ এখানে জাস্ট 1/12 মাঝখানে থাকলে, আর যদি এখানে থাকে তাহলে কত হবে, 1/3 হবে। বোঝা গেছে? এবার নেক্সট টপিক, নেক্সট অঙ্কটাতে হচ্ছে আমার কাছে এটা কত বেরোছে লিখে রাখো। জড়তার ভ্রামকটা বেরোছে হচ্ছে কত, 0.166, ঠিক আছে? এত, এটা হচ্ছে জড়তার ভ্রামক আই এর মান। এবার আমাদেরকে কি বলছে আমরা খেয়াল করি, ঘাসে আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, ঘাসে আমাদেরকে বলা হচ্ছে দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু থেকে, এই যে মধ্যবিন্দু ও থেকে, এখান থেকে যদি এ তে নিয়ে যায়, অর্থাৎ এইখানে নিয়ে যায়, এইটাতে যদি ঘূর্ণন অক্ষটাকে নিয়ে যায়, অ্যাক্সিসটাকে নিয়ে যায়, তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধের কিরকম পরিবর্তন হবে। তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধের ব্যাপারে আমি বলছিলাম গত ক্লাসে, তোমরা যদি পড়ে থাকো তাহলে মনে আছে। সেটা হচ্ছে আমি যদি কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে ওই বস্তুটা তো অসংখ্য কিসের সমষ্টি, বিন্দু ভরের সমষ্টি। ফর এক্সাম্পল এটা m1, এটা হচ্ছে m2, তাহলে আমাকে প্রত্যেকটা বিন্দুর কি বের করতে হবে, আলাদা আলাদা, প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা কি বের করতে হবে, জড়তার ভ্রামক বের করতে হবে। অর্থাৎ m1 এর, m2 এর, m3 এর প্রত্যেকটা জড়তার ভ্রামক বের করে আমরা কি করি, যোগ করি, তাহলে পুরো বস্তুটার জড়তার ভ্রামক বের হয়। অর্থাৎ i আমার কি বের করতে হবে, m1 r1 স্কয়ার, এই m1 এর জড়তার ভ্রামক, তারপর হচ্ছে কত, m2 r2 স্কয়ার। এভাবে প্রত্যেকটা বিন্দুর জড়তার ভ্রামক বের করে যোগ করলে কি পাবো, সমগ্র বস্তুর জড়তার ভ্রামক আমরা পাবো। তো আমরা এরপরে আরেকটা কনসেপ্ট বলছিলাম যে এই সমগ্র বস্তুর ভর আমরা যদি কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে ধরে নেই, যেটাকে আমরা কি বলতে পারি, ভর কেন্দ্র বলতে পারি। তো ওই বিন্দু যদি অ্যাক্সিস থেকে কে পরিমাণ দূরে থাকে এবং ওই বিন্দুটার জড়তার ভ্রামক তাহলে কত হবে, i mk স্কয়ার। এবং আমরা বলছি যে m হচ্ছে, এটা হচ্ছে ভর কেন্দ্র, অর্থাৎ সমগ্র বস্তুর ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে আমরা ধরে নিয়েছি। তাহলে এই বিন্দুটার জড়তার ভ্রামক হচ্ছে i, সেটা যদি এই i এর সমান হয়, যেহেতু এটাও এই i দ্বারা কি বোঝাচ্ছি, পুরো বস্তুটার জড়তার ভ্রামকই বোঝাচ্ছি। বুঝছি কিনা, বুঝতেছি ভাইয়া, কোনো সমস্যা আছে? সমস্যা তো একটু বলি, চেহারা দেখে মনে হচ্ছে অনেক কনফিউশন আছে সবার মধ্যে, বুঝতেছি না, বুঝতে বলিও কিন্তু আমাকে। তাহলে এই i আর এই i যদি কি হয়, সমান হয়, তাহলে এই k টাকে আমরা কি বলতে পারবো, চক্রগতির ব্যাসার্ধ বলতে পারবো, ঠিক আছে কিনা? তাহলে এই চক্রগতির ব্যাসার্ধের কিরকম পরিবর্তন হবে বলছে, অ্যাক্সিস এখান থেকে এখানে শিফট করায়, এখান থেকে অ্যাক্সিস এখানে শিফট করায়, এই k এর মানের কি চেঞ্জ হবে সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তাহলে আমরা ইজিলি আমরা বলে ফেলি যে অ্যাক্সিস যখন এখানে ছিল, তখন আমাদের i বের করার সূত্র হচ্ছে 1/12 ml স্কয়ার বের করছি, এবং সেটা কত বের করছি আমরা, 0.166 বের করছি। ওকে, আবার এইটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে mk স্কয়ার। এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, mk স্কয়ার লিখতে পারি। অর্থাৎ m হচ্ছে এখানে পুরো বস্তুটার ভর, এবং k হচ্ছে ভর কেন্দ্র থেকে কার দূরত্ব, অ্যাক্সিসের দূরত্ব বা চক্রগতির ব্যাসার্ধ আর কি। কোনো সমস্যা আছে? i কত লিখতে পারি, mk স্কয়ার মানে 1, এটা আর কি এই যে 1/12 ml স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, mk স্কয়ার, ঠিক আছে কিনা? তাহলে এখানে m কাটাকাটি যাবে, তাহলে আমরা এখান থেকে এই l এর মানটা, তারপর এগুলো যদি বসাই দিই ঠিকঠাক মতো, l এর মান বলছে 1 মিটার, তাহলে 1 স্কয়ার বাই কত হবে, 12 হবে, ইজ ইকুয়াল টু k স্কয়ার। তাহলে উপরটাকে রুট করে দিলে k এর মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে k এর মানটা কত হবে বলো, 1/√12। এটার आंसर কত, 1/√12 মানে কত হয়, 0.28 ভাইয়া নাম বুঝতে বলিও, 0.28 দুইটা 8 তারপর হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এটা চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কত, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.286, যখন অ্যাক্সিসটা কোথায় আছে এখানে। এটা হচ্ছে তার জড়তার ভ্রামক বের করার সূত্র, এবং জড়তার ভ্রামক ইকুয়াল টু হচ্ছে কত, আমরা লিখতে পারি mk স্কয়ার, k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আমার k এর মানটা কত, এত বের হয়ে গেছে, এটা প্রথম কেসে। তাহলে প্রথম কেসে আমার জড়তার ভ্রামক, এটাকে আমি নাম দিচ্ছি k1, জড়তার ভ্রামক বলেছি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে প্রথম কেসে চক্রগতির ব্যাসার্ধটা কত আসছে, 0.288 কত, 6.2886, বুঝছি? এবার দ্বিতীয় কেসে চক্রগতির ব্যাসার্ধ বের করব। তাহলে দ্বিতীয় কেসে হচ্ছে আমরা এই অ্যাক্সিসটাকে এখান থেকে শিফট করে কোথায় আনছি, এইখানে আনছি। তাহলে এবার জড়তার ভ্রামক i বের করার সূত্র আমরা কি জানি, 1/3 ml স্কয়ার। এইটা ইকুয়াল টু হচ্ছে কি,
mk স্কয়ার, ঠিক আছে কিনা? এটা ইকুয়াল হচ্ছে mk স্কয়ার, যেখানে k চক্রগতি ব্যাসার্ধ, m কাটাকাটি যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি l স্কয়ার বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে k স্কয়ার। তাহলে k ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার, যেখানে l এর মান হচ্ছে 1, সো 1 স্কয়ার বাই 3। তাহলে এখানে এবার k এর মানটা কত আসে? এটাকে k2 নাম দিয়ে আমাকে আনসারটা বলো। 0.5773 0.5773। তাহলে এইটা হচ্ছে k2 বা দ্বিতীয় ক্ষেত্রে চক্রগতি ব্যাসার্ধ। তাহলে এবার চক্রগতি ব্যাসার্ধের অনুপাতটা বের করে ফেলি আমরা, যে k2 বাই k1 করি, কোনটা বড় দেখা যাচ্ছে? এটা বড় দেখা যাচ্ছে, সো এটাকে উপরে রাখি। তাহলে k2 বাই k1 আমাকে বলছে চক্রগতি ব্যাসার্ধের পরিবর্তন হবে কিনা, তা আমরা দেখতেছি পরিবর্তন হয়েছে। তো কিরকম পরিবর্তন হয়েছে সেটা আমরা তুলনা করে দেখাই, যে পয়েন্ট হচ্ছে কত 577, তারপর হচ্ছে 3, এবং এখানে নিচে কত আছে 0.2886, 0.286, তাহলে কত হয় 2.00034 এত। তাহলে এই যে প্রায় দ্বিগুণ, তার মানে আমরা বলতে পারি k2 হচ্ছে কত k1 ইনটু হচ্ছে কত 2.0034, অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাবে। এখান থেকে অ্যাক্সিস এখানে শিফট করলে চক্রগতির ব্যাসার্ধ কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, এটা আমরা বুঝছি। আচ্ছা, আমার তো আরো শিখতে লিখানো দরকার ছিল, এটা ভাবছি অর্থাৎ এতগুলো শেষ করার হবে না, আমি তো জাস্ট 5টা নিয়ে আসছি, আরো কয়েকটা নিয়ে আসা দরকার ছিল, তো আলে শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, শেষ হবে না, টাইম লাগবে, আলে শেষ হয়ে যাচ্ছে, আরো কয়েকটা নিয়ে আসা দরকার ছিল। আচ্ছা, আমি কিন্তু আরেকটা টপিক ভুলক্রমে তোমাদের বাদ গেছে, সেটা হচ্ছে পুলি সিস্টেম। যদিও এটা আমি বন্ধ ছিলাম, পেজ ওইখানে পড়াইছিলাম, ওইটা আমি তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিছি, ঠিক আছে? ইউটিউবে দিছি, আমাদের পেজেও দিয়ে দিছি, তো তোমরা এটা দেখে নিও, ওটা ইম্পর্টেন্ট টপিক। কি বলছি বুঝছো আমার কথা তোমরা? এবার হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022 এর গরুতে কি বলতেছে? পি গোলকের কৌণিক ভরবেগ, সিম্পল কথা, কৌণিক ভরবেগ, তার মানে ভরবেগই তো জানতে চাচ্ছে। তাহলে ভরবেগ, রৈখিক ভরবেগ হলে m * b লিখি না? তাহলে কৌণিক ভরবেগের ক্ষেত্রে সেম ভাবে আমরা লিখবো, যে কৌণিক ভরবেগ জানতে চাইছে, তাহলে কৌণিক ভরবেগের ক্ষেত্রে m এর জায়গায় লিখবো i এবং b এর জায়গায় লিখবো হচ্ছে ওমেগা। তাহলে এবার আমাকে কি এগুলো দেওয়া আছে কিনা, যে কি এখানে i দেওয়া আছে কিনা, যে আমাকে বলছে p গোলকের কৌণিক ভরবেগ, তো এখানে p গোলকের হচ্ছে i টা আমাকে কি নাই দেওয়া নাই। তা আমি একটু চিত্রটা বলি, যে এখানে আসলে কি করতেছে। এখানে বলছে p ও q দুইটা গোলক আছে, যাদের ভর হচ্ছে এত কেজি, এবং p ও q গোলক দ্বয়ের দুটি পৃথক সুতার সাহায্যে যথাক্রমে এত মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। অর্থাৎ এখানে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা হচ্ছে একটা এই যে পাথর বেঁধে রশিতে সে এইভাবে ঘোরাচ্ছে, কি বুঝতে বুঝাইছে, চারপাশে এভাবে ঘোরাচ্ছে। তাহলে এটা হচ্ছে p গোলক। এই p গোলকটার ভর কত? p গোলকটার ভর হচ্ছে এটাকে আমরা নাম দিচ্ছি কত? এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে mp, ঠিক আছে? মানে p গোলকটার ভর কত নাম দিচ্ছি আমরা? mp, যেটা কিনা কত 0.025 এত কেজি, ঠিক আছে কিনা? 0.025 কেজি। ওকে, ফাইন। তাহলে সে এভাবে ঘোরাচ্ছে এটাকে, এবং কত রেডিয়াসে ঘোরাচ্ছে? এই সুতাটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এই সুতাটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হচ্ছে কত আমাদের 0.909 মিটার, দশমিক হচ্ছে 909 এত মিটার, ঠিক আছে? এভাবে ঘোরাচ্ছে। তারপরে এদিকে আরেকটা বাচ্চা, ঠিক আছে, এদিকে আরেকটা বাচ্চা, সেও হচ্ছে একটা সুতা দিয়ে বেঁধে হচ্ছে আরেকটা গোলককে ঘোরাচ্ছে। তো ওই গোলকটা হচ্ছে কিউ গোলক, ওই গোলকটার নাম হচ্ছে কিউ গোলক, এবং কিউ গোলকের ভর হচ্ছে mq। এই mq এর মানটা কত? 0.05 কেজি, দশমিক হচ্ছে কত 05 কেজি, বুঝছি? ওকে, ফাইন। এবং কত রেডিয়াস? রেডিয়াস হচ্ছে 0.709 এত মিটার রেডিয়াসে। তা আমাকে প্রশ্ন করা হচ্ছে পি গোলকের কৌণিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ i হচ্ছে এটা। তো i মানে কি জানি আমরা? i মানে হচ্ছে m r স্কয়ার। i বের করার সূত্র হচ্ছে কি m r স্কয়ার, আর ওমেগা তো ওমেগা কৌণিক বেগ এখানে থাকলো। তাহলে m এর মানটা তো দেওয়া আছে আমাকে, 0.0 কত? 0.0 হচ্ছে 25, তারপরে r এর মানও দিয়ে দিয়েছে কত? এই যে 0.909, দশমিক হচ্ছে 90 হচ্ছে 9, ঠিক আছে? দশমিক আছে এখানে,
0.909 উপরে স্কয়ার আছে, কৌণিক ব্যাগটা কত, ওমেগাটা কত, ওমেগাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ওমেগাটা আমরা বের করি, দেখো তো ওমেগা বের করার সূত্র কি, ওমেগা বের করার সূত্র হচ্ছে 2 পাই n ডিভাইড বাই হচ্ছে t। 2 পাই মানে একবার ঘুরছে 360, কতবার ঘুরছে সে n সংখ্যক বার ঘুরছে, তাহলে এখানে n টা বসাবো, কত সময়ের মধ্যে ঘুরছে সেটা এখানে বসাবো। n টা হচ্ছে rpm বা রোটেশন পার মিনিট। তাহলে এখানে কত বলছে আমাকে, 30 বার ঘুরতেছে মিনিটে। তাহলে আমরা এখানে বসাচ্ছি 2 ইনটু হচ্ছে 3.1416 ইনটু হচ্ছে 30 এবং মিনিটে ঘুরতেছে, তার মানে কত হবে 60। তাহলে ওমেগাটা কত আসে, কত 3.1416, ঠিক আছে কিনা? ওকে ফাইন, তাহলে এবার বের করে চলো 3.1416। হ্যাঁ ঠিক আছে, 30 গুণ 60 কাটাকাটি যাবে। তাহলে এটা কত আসছে आंसर আমাদের, কৌণিক ব্যাগটা এর উপর স্কয়ার তারপর হচ্ছে ওমেগা, তাহলে এটা কত আসবে, কৌণিক ভরবেগ, ভর হচ্ছে ব্যাগ 0.0 তারপরে 0 তারপরে 648 আর আছে, আচ্ছা আর লাগবে না তাহলে এত, ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে তার কৌণিক ভর ব্যাগ। তো একক কি হবে, ভরের একক হচ্ছে কেজি, আর ব্যাগের কৌণিক ব্যাগ যেহেতু এটার একক আমরা কিসে লিখতে পারবো, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে কিনা? কেজি রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে এটার একক। তাহলে আমরা এটা বুঝছি না? ওকে, তাহলে আমরা যদি এটা বুঝি তাহলে এখানে কোনো ডাটা কি আমার 4 নম্বরে লাগবে, পি ও কিউ গোলকের সুতার মধ্যে কত টাইম কোনটা ছিঁড়ে যাবে, তাহলে আমার ওমেগা স্কয়ার, তাহলে ওমেগার মানটা লাগবে। তা আমি ওমেগা, দেখো এই ওমেগা পিটা মানে হচ্ছে এই যে এটা ওমেগা পি, এটা হচ্ছে আমি এখানে লিখে রাখি, এটা হচ্ছে কত আসছে 3.1416 এত আসছে, ঠিক আছে? আর কিছু লাগবে না, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা ঘাসে চলে যাই। তো ঘাসে আমাদেরকে কি বলতেছে, ঘাসে আমাদেরকে বলতেছে যে এই দুইটা সুতার মধ্যে কোন সুতাটা ছিঁড়ে যাবে, আমাদেরকে এখানে বলে দিছে এই দুইটা সুতার বল সহ্য করার ক্ষমতা হচ্ছে 0.279। দেখো এই বাচ্চাটা যে এটা ঘোরাচ্ছে, ও যে এটা ঘোরাচ্ছে কেন্দ্রের দিকে কি কাজ করতেছে, একটা কন্টিনিউয়াসলি বল কাজ করতেছে, কেন্দ্রের দিকে কন্টিনিউয়াসলি একটা কি কাজ করতেছে, বল কাজ করতেছে, মানে এই সুতাটার উপরে কন্টিনিউয়াসলি একটা বল প্রযুক্ত হচ্ছে। তো এই সুতাটা সর্বোচ্চ যেই বলটা সহ্য করতে পারে সেটা কত দিয়ে দিছে আমাদেরকে, সেটা দিয়ে দিছে হচ্ছে আমাদেরকে কত, 0.275 নিউটন। এত বল হচ্ছে সর্বোচ্চ সে কি করতে পারবে, সহ্য করতে পারবে এই সুতাটা, বুঝছি কিনা? তাহলে এবার আমরা দেখবো যে এইখানে সুতাটা কত বল প্রযুক্ত, এইখানে সুতার উপরে কত কেন্দ্রমুখী বল প্রযুক্ত হচ্ছে, এইখানে সুতার উপরে কত কেন্দ্রমুখী বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে কিনা? তো যদি দেখি যে এখানে কেন্দ্রমুখী বল সে যতটুকু সহ্য করতে পারবে তার চেয়ে বেশি, তাহলে ওই সুতাটা ছেড়ে যাবে আর অন্যটা ঠিক থাকবে। তাহলে আমরা কেন্দ্রমুখী বল বের করতে চাচ্ছি, তাহলে রৈখিক গতির ক্ষেত্রে কেন্দ্রমুখী বল কিভাবে বের করতাম, মানে কেন্দ্রমুখী বল আমরা কি লিখি, F = কত লিখি মনে আছে, mv স্কয়ার বাই r লিখি না কেন্দ্রমুখী বল, ঠিক আছে কিনা? আমরা কেন্দ্রমুখী বল বের করার সূত্রটা এটা জানি, যেখানে এই v টা কিন্তু কি বোঝাচ্ছে, রৈখিক ব্যাগ বোঝাচ্ছে। এই v টা কি বোঝাচ্ছে, রৈখিক ব্যাগ, মানে বস্তুটা যে ঘুরতেছে তার কি থাকে, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মোমেন্টে তার কি আছে, রৈখিক ব্যাগ আছে, ওই রৈখিক ব্যাগের মান হচ্ছে v। তো আমাকে তো এখানে রৈখিক ব্যাগ দেওয়া নাই, কৌণিক ব্যাগ নিয়ে ডাটা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কেন্দ্রমুখী বলের সূত্র কিভাবে বের করব, একই নিয়ম, ভরের জায়গায় কে বসবে, i বসে যাবে, ভরের জায়গায় বসবে কে, i বসে যাবে, তারপরে v এর জায়গায় বসবে কে, v এর জায়গায় বসবে হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার, r এর জায়গায় r ই থাকবে, তাহলে i মানে কি, i মানে হচ্ছে n r স্কয়ার, এখানে আর কি আছে, ওমেগা স্কয়ার, এখানে r আছে, এই r স্কয়ার কাটাকাটি করলে আমরা কৌণিক ব্যাগ দিয়ে হচ্ছে কেন্দ্রমুখী বল বের করার সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কত লিখতে পারি, m r ওমেগা স্কয়ার, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল বের করার সূত্র কৌণিক ব্যাগ দিয়ে, আর এটা হচ্ছে রৈখিক ব্যাগ দিয়ে। তো আমরা এখানে এটা ইউজ করব। তাহলে আমি প্রথমটার জন্য কেন্দ্রমুখী বল বের করি যে fp, এটার জন্য কেন্দ্রমুখী বলটা বের করি, m এর মানটা কত, m এর মানটা হচ্ছে 0.025, ঠিক আছে? তারপর হচ্ছে r এর মানটা কত, r এর মানটা হচ্ছে 0.909, তারপরে হচ্ছে ওমেগার মানটা কত, এই যে বের করে রাখছি, ওমেগার মানটা হচ্ছে কোনটা বের করছি যে 3.1416, তাহলে 3.1416 স্কয়ার
এই যে স্কয়ার আছে ওমেগা স্কয়ার, ঠিক আছে? তাহলে m r ওমেগা স্কয়ার কত আসে তাহলে 0.224 এত হচ্ছে নিউটন, এত নিউটন, ঠিক আছে? F q টা বের করে ফেলি সেম ভাবে। F q টা কত হবে? ওটার ভর কত? F ওটার ভর হচ্ছে কত? 0.05, তাহলে 0.05। তারপরে এটার m r ওমেগা স্কয়ার, r কত? এটার 0.709, ঠিক আছে কিনা? তারপরে ইনটু হচ্ছে কত? ওমেগা স্কয়ার। তো ওমেগাটা কত? ওমেগা এখন এটা বের করি না, বের করি ওমেগাটা বের করে ফেলি। ওমেগা কত হবে? 2 পাই n। n টা কত ওর ক্ষেত্রে? ও কতবার ঘুরাইছে? ও ঘুরাইছে হচ্ছে কতবার? সুতাটির সাপেক্ষে এত নিউটন কতবার ঘুরাইছে? যে ও 30 বার, ও 30 বার ঘুরাইছে। তাহলে 2 পাই ইনটু কত হবে? 30, ঠিক আছে কিনা? দাঁড়াও ভাইয়া একটু, 30 বার গুণ হচ্ছে সর্বোচ্চ এত একটু বল সহ্য করতে পারে। হ্যাঁ ওর ক্ষেত্রে তাহলে ব্যাগটা কত আসছে আমাদের? সেম আসছে, সেম কথা বলছে না ওদেরকে? ব্যাসার্ধে বৃত্তাকার পথ অনুভূমিকভাবে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে, দুইজনই সেম কাজই করছে। তাহলে 2 পাই ইনটু 30 কত সময়ের মধ্যে? এটা মিনিটে, তার মানে 60। তাহলে সেমই আসবে, কত আসবে? 3.1416। তাহলে এখানে আমরা বসে দিচ্ছি 3.1416, এটার উপরে স্কয়ার m আর ওমেগা স্কয়ার। তাহলে এটা f q এর মান কত আসে? 0.349 এত হচ্ছে নিউটন। তাহলে দেখো আমরা দেখতেছি হচ্ছে এই সুতার উপরে বল প্রযুক্ত হচ্ছে 0.349, আর সে সহ্য করতে পারবে হচ্ছে কত? 0.275। তার মানে আরো সহ্য যতটুকু করতে পারবে তার চেয়ে বেশি বল প্রযুক্ত হচ্ছে না। তার মানে এই সুতাটা কিউ সুতাটা কি হবে? এই সুতাটা হচ্ছে ছিঁড়ে যাবে, আর এই সুতাটা হচ্ছে ছিঁড়বে না, কারণ হচ্ছে সহ্য করতে পারবে 0.275, আর প্রযুক্ত হচ্ছে কত? 0.224, মানে কম প্রযুক্ত হচ্ছে, দ্যাটস ওয়াই এটা ছিঁড়বে না। বুঝছি এটা? বুঝছি কিনা? ফাইন, তাহলে এটা হচ্ছে যে আমরা বুঝি। এরপরে সিকিউ তে আমরা চলে যাচ্ছি। দেখো লাস্ট সিকিউ আমাদের কিছু করার নাই, আমি এটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিয়ে হচ্ছে কয়টা মাস আছে দিবা? আমাদের কুমিল্লা 2022, কুমিল্লা 2022, হ্যাঁ কুমিল্লা 2022, কুমিল্লা দুইটা আসছে আর কি। দেখো তাহলে কুমিল্লাতে কি বলছে? শিশু পার্কে স্থাপিত স্লিপারের উচ্চতা, ঠিক আছে? তা আমাদের এরকম একটা স্লিপার দেওয়া আছে, দেখো ভাইয়া এইরকম একটা স্লিপার দেওয়া আছে। এটা বলছে এ, এটাকে বলতেছে বি। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা শুধু এই নিউটনের বলবিদ্যার জন্য না, এটা কাজ ক্ষমতা শক্তিতে আছে। তারপরে এটা পর্যাবৃত্ত গতিতেও পাইতে পারো, তবে কাজ ক্ষমতা শক্তিতে ওই সেম অঙ্ক আছে, কি বুঝতে বোঝাচ্ছে? সেম ব্যাগটা আছে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে একটা স্লিপার, ঠিক আছে? বিসি দৈর্ঘ্যটা কত বলছে? এটা বলছে হচ্ছে 2 মিটার, এই বিসি হচ্ছে 2 মিটার। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, ইম্পর্টেন্ট অঙ্ক। আর কি ডাটা দেওয়া আছে আমাকে? আর কিছু ডাটা দেওয়া আছে। 25 কেজি ভরের একটা বাচ্চা, 25 কেজি ভরের একটা বাচ্চা, ঠিক আছে? ও হচ্ছে লাফ দিবে, ও হচ্ছে ও ঘষা খেয়ে যাবে। তো এখানে বলছে বি থেকে স্লিপিং করে ভূমিতে, অর্থাৎ সে এখান থেকে এখানে আসবে, ঠিক আছে? স্লিপিং করে এখান থেকে এখানে আসবে। তো আমাকে বলছে কি বের করতে বলছে? দেখো ভাইয়া গটা আমাকে বলতেছে আনত স্লিপারের দৈর্ঘ্য হিসাব করতে, অর্থাৎ এই স্লিপারটার দৈর্ঘ্য বের করতে বলছে। কিভাবে বের করব? এই যে আনত স্লিপারের দৈর্ঘ্য হিসাব করতে বলছে, তাহলে কিভাবে হিসাব করব? ভেরি সিম্পল, আমাকে এটা বের করতে বলছে। তো তা আমি যদি এটাকে থিটা ধরি, তাহলে আমি sin থিটার সূত্র ইউজ করি। sin থিটা মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। এগুলো কোনো অঙ্ক হইলো? তাহলে এখানে লম্বটা কত দিচ্ছে আমার? 2, আর অতিভুজটা বের করতে বলতেছে। তাহলে অতিভুজ, তাহলে sin 30, sin 30 মানে হচ্ছে কত? হাফ, ঠিক আছে কিনা? তাহলে আমার AB কত বের হচ্ছে? AB বের হচ্ছে দেখো 2 ডিভাইড বাই হচ্ছে কত? হাফ। sin 30 মানে হচ্ছে হাফ, হাফটা নিচে যাবে, মানে কত? 4। তার মানে এই AB দৈর্ঘ্যটা কত বের হচ্ছে? এই পুরো AB দৈর্ঘ্যটা বের হচ্ছে কত? 4 মিটার। এটাই হচ্ছে আমার আনসার, যে আনত স্লিপারের দৈর্ঘ্য কত? 4 মিটার। এটা আমরা বের করে রাখি। এবার আমাদের ঘাসের প্রশ্নটা ইম্পর্টেন্ট বলতেছি, ঘাসের প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো ঘাসের বলতেছে এই স্লিপারটাকে 4টা ভাগে আমরা ভাগ করছি, এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, ঠিক আছে? 4টা ভাগে স্লিপারটাকে কি করে ফেলছি? ভাগ করে 1 2 3 4। প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত করে? 1 মিটার করে, ঠিক আছে কিনা? প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে। এবং এই বিন্দুটাকে নাম দিছি ই বিন্দু, এবং এই বিন্দুটাকে নাম দিছি ওরা কি বিন্দু? ডি বিন্দু। এবার আমাদেরকে বলতেছে ই বিন্দুতে মোট শক্তি বের করো, ডি বিন্দুতে কি বের করো? মোট শক্তি বের করো, ঠিক আছে?
আমাদেরকে বলতেছে যে এই যে ছেলেটা এখান থেকে যে এখানে নামতেছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলবে কিনা, অর্থাৎ বি পয়েন্টের মোট শক্তি, এ পয়েন্টের মোট শক্তি, ই পয়েন্টের মোট শক্তি, ডি পয়েন্টের মোট শক্তি একই হবে কিনা সেটা জানতে যাচ্ছে। তো আমাকে ই আর ডি বিন্দুর ক্ষেত্রে আমরা জানি যে এখানে যদি ঘর্ষণ বলটা কাজ না করে যদি মসৃণ হয়, তাহলে মানে আদর্শভাবে যদি চিন্তা করি তাহলে মোট শক্তি কি থাকবে, একই থাকবে। মানে ই বিন্দুতে মোট শক্তি যত, ডি বিন্দুতে মোট শক্তি কি হবে, তত হবে। তাহলে আমরা এবার ই বিন্দুতে প্রথমে ডি বিন্দুতে মোট শক্তি বের করব। তাহলে দেখো ডি বিন্দুতে টোটাল এনার্জি ইটি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কাইনেটিক এনার্জি যোগ পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ ডি বিন্দুতে কি থাকবে, কাইনেটিক এনার্জিও থাকবে, পটেনশিয়াল এনার্জিও থাকবে। তো আমরা একটা একটা করে বের করব। আমরা প্রথমে কাইনেটিক এনার্জিটা বের করব। তাহলে কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম, দেখো প্রসেস সহজ, অঙ্ক সহজ, জাস্ট একটু খেয়াল করতে হবে, হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ তো জানি আমরা, এম ও জানি, ছেলেটার ভর কত, শিশুটার ভর হচ্ছে 25 কেজি, এত ভারী, 25 ইনটু হচ্ছে কত, ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে সেই যে এখান থেকে যে এখানে আসছে, খেয়াল করো আমি গতি শক্তি বের করতেছি কোন বিন্দু, ডি বিন্দু, ডি বিন্দু। তাহলে ছেলেটা এখান থেকে এখানে আসছে, এখানে যখন ছিল তার ভেলোসিটি কত ছিল, 0। এইখানে যখন আসছে তখন তার ভেলোসিটি কত জানি না, ওইটা বের করে এখানে বসাবো, বুঝছি? তো এটা কিভাবে বের করব, সূত্র, এই যে ভি স্কয়ার ইকুয়ালটা আমরা কত লিখতে পারবো, ইউ স্কয়ার প্লাস 2gh, বুঝার আছে। দেখো ইউটা কত শূন্য সেটা তো জানি, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে ইউটা আর লিখতেছি না। তারপরে জি এর জায়গায় কিন্তু জি লিখবো না, কারণ সে ডাইরেক্ট তো করতেছে না, সে অ্যাঙ্গেল করে করতেছে। ঠিক আছে কিনা, সে কিভাবে করতেছে, অ্যাঙ্গেল করে করতেছে। তাহলে আমরা জি কিন্তু পুরোপুরি ওই বাচ্চাটার উপরে কাজ করবে না, কি বলছি বোঝা গেছে? তাহলে দেখো ওই বাচ্চাটার উপরে জি কাজ করতেছে হচ্ছে এইদিকে, আর ওই বাচ্চাটার উপরে মানে জিটা কোন দিকে কাজ করবে, দেখো আমরা এইদিকে একটা উপাংশ দিচ্ছি, এই দিকে একটা উপাংশ নিচ্ছি। তাহলে এই কোণটা হচ্ছে কত, থিটা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে হবে, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে হবে। এই যে বাচ্চাটা এখান থেকে যেখানে আসতেছে, জি এদিকে কাজ করতেছে, জি এর একটা উপাংশ হচ্ছে এইদিকে আর একটা উপাংশ এইদিকে, এই কোণটাকে আমরা কি বলছি, থিটা বলছি। এই উপাংশ আর এই উপাংশের মধ্যকার কোণ কত, 90 ডিগ্রি। দুইটা উপাংশের মধ্যকার কোণ কত থাকে, 90 ডিগ্রি থাকে। তাহলে এই উপাংশের সাথে জি কত কোণ করছে, থিটা কোণ করছে, এবং এই থিটা এর মানটা কত, 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি, ভেরি সিম্পল, কেন 30 ডিগ্রি, কারণ দেখো এই কোণটা 30 ডিগ্রি, তো তাহলে এইটা, এই কোণটা কত হবে, এই কোণটা 60 ডিগ্রি। আমি একটু এখানে দেখাই, এই যে দেখো আমি এখানে দেখাই যে এইটা তো 30 ডিগ্রি, ঠিক আছে কিনা। তাহলে আমরা বলতেছি এইদিকে জি কাজ করতেছে, তাহলে এইটাকে আমরা থিটা বলতেছি। তাহলে এটা হবে কত আমাদের, জি cos থিটা, আর এইদিকে কি থাকবে, জি sin থিটা। তাহলে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, এইটার আর এইটার মধ্যকার কোণ হচ্ছে কত, 90, 90 থেকে 60 গেলে এটা কত হবে, 30 হবে। তাহলে এই কোণটা কত কোণ, 30 কোণ। তাহলে জি এর এই বর্গের উপাংশটা কত, জি cos 30, আর এই বর্গের উপাংশটা কত, জি sin 30। তো জি cos 30 কে আমরা জানি কে নাকচ করে দেয়, অবিলম্বিক প্রতিক্রিয়াটা নাকচ করে দিবে। তার মানে ওই বাচ্চাটা যখন এভাবে বলতেছে তার উপরে জি পুরোপুরি কাজ করতেছে না, কতটুকু কাজ করতেছে, জি sin 30 কাজ করতেছে। বুঝছি কিনা, বুঝছি কিনা? তাহলে আমরা এখানে জি এর জায়গায় জি না লিখে জি কত লিখবো, sin 30 লিখবো, বুঝছি, জি sin 30 লিখবো। জি এর জায়গায় জি না লিখে কত লিখবো, জি sin 30। আর ইউ এর মান কত, শূন্য, ঠিক আছে, 2g sin 30 বসাই দিই, 2 ইনটু আর h টা 2g h, যে জায়গায় g sin 30 লিখছি h বসাবো। h টা কোনটা, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 1 মিটার দূরত্ব অতিক্রম করছে না, b থেকে d তে আসছে মানে কত মিটার, 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটার মানটা বের করো, 2 ইনটু হচ্ছে 9.8 ইনটু হচ্ছে sin 30, এটার ভ্যালু হচ্ছে হাফ, তারপরে ইনটু হচ্ছে কত 1, 2 2 কাটাকাটি যাবে, তাহলে আর কত থাকে, 9.8 নিউটন থাকে। ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে তার ভি স্কয়ার ভ্যালু, কত বের হচ্ছে, ভি স্কয়ার ভ্যালু বের হচ্ছে 9.8। এটা হচ্ছে আমরা এখানে বসাই দিই, তাহলে তার গতি শক্তি বের হয়ে যাচ্ছে। কত বের হচ্ছে আমাকে বলো, 122.5 এত জুল হচ্ছে তার গতি শক্তি। ওকে, এবার আমরা বের করব হচ্ছে ডি পয়েন্টের স্থিতি শক্তি। তাহলে ডি পয়েন্টের স্থিতি শক্তি মানে কি, mgh, mgh। তাহলে m হচ্ছে কত, 25,
তারপর জি হচ্ছে 9.8, এখানে কিন্তু জি আমরা কত 9.8 বসাবো, কি বুঝতে বোঝা যাচ্ছে? বিভব শক্তির আমরা যখন mg এর যে সূত্রটা ইউজ করব, এখানে কিন্তু জি এর মান বরাবর কত বসাতে হবে? 9.8 এ বসাতে হবে, ঠিক আছে? কারণ h এর পরিচয় কি দিই আমরা এখানে? h এর পরিচয় আমরা এখানে দিই হচ্ছে ভূমি থেকে উচ্চতা, কি বুঝতে বোঝা গেছে? ভূমি থেকে উচ্চতা। আচ্ছা, তো এখানে এই mgh এর h এর পরিচয়টা কি ভাইয়া? ভূমি থেকে উচ্চতা। তাহলে সে যখন ডি তে আছে, তাহলে ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে? এই এতটুকু উচ্চতায় আছে না? আছে কিনা? তাহলে এই এতটুকু উচ্চতা আমরা বের করতে চাচ্ছি, এই এতটুকু উচ্চতাটা আমরা বের করতে চাচ্ছি। কেমনে বের করতে পারি? এই কোণটা 30 হলে এই কোণটাও কত? 30। তাহলে এখানে sin 30 এর সূত্র ইউজ করো, যে sin 30 ইকুয়ালস টু হচ্ছে কত? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এটা যেটা আমি বের করতে চাচ্ছি, আর অতিভুজ হচ্ছে কত? 1। তাহলে এই যে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে আমার কত হবে? h ইকুয়ালস টু হচ্ছে কত? h বাই হাফ। তার মানে কত হবে? না আমি কি বলতেছি, sin 30 into 1 h ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, তাহলে h এর মান কত হবে? h এর মান হচ্ছে হাফ, মানে কত? 0.5 মিটার। তাহলে এখানে কত বসবে? এখানে বসবে হচ্ছে না 0.5 না, এটা h বের হইছে, তো h কত? 0.5 বের হইছে। তাহলে পুরোটা 2 থেকে 0.5 গেলে এটা কত হবে? এতটুকু উচ্চতা কত হবে? 1.5। তাহলে এখানে বসবে হচ্ছে কত? 1.5। বুঝছি? কারণ এটা বের হইছে কত আমাদের? 0.5। তাহলে এখান থেকে এই এতটুকু থেকে এতটুকু উচ্চতাটা কত? 1.5। তাহলে কত বের হয়? 367.5 এত জুল। তাহলে এবার আমার এই যে ডি পয়েন্টের টোটাল শক্তিটা কত, এইটার এটা যোগ করে বলো, যে ডি পয়েন্টের টোটাল এনার্জিটা কত আসতেছে, এইটার এটা যোগ করে আনসারটা বলো। 490 জুল হচ্ছে ডি পয়েন্টের টোটাল এনার্জি। এবার আমি তোমাদেরকে এই যে গতিশক্তি বের করার যেই ওয়েটা দেখাইছি, যে বস্তুর উপরে জি, এই জি তো নরমালি দিয়ে কাজ করে, জি এর এক চতুর্থাংশ জি cos 30 এর দিকে, জি sin 30 এর দিকে, জি cos 30 কে নিউট্রাল করে দিচ্ছে এটা। তো সেজন্য আমরা কি বসাইছি এখানে 2g, জি এর জায়গায় জি না লিখে কত লিখছি? অ্যাকচুয়ালি তার উপরে জি যতটুকু কাজ করতেছে মানে জি sin থিটা সেটা বসাইছি, এবং দূরত্বের জায়গায় কত দূরত্ব বসাইছি, সে অ্যাকচুয়ালি যত দূরত্ব ট্রাভেল করছে ততটুকু দূরত্ব বসাইছি, ঠিক আছে কিনা? ততটুকু দূরত্ব বসাইছি। এবার আমি একটা কাজ করে দেখি, তো সেটা হচ্ছে, এটা তো আমরা বুঝছি, এবার আমরা অন্যভাবে এটা করা যায় কিনা দেখি। কিভাবে? দেখো u স্কয়ার প্লাস 2gh, আমি এখানে g sin 30 না বসিয়ে g বসাবো। কত বসাবো? g বসাবো, কিন্তু h আমরা 1 মিটার বসাইছি না, মানে অ্যাকচুয়ালি যেটা ট্রাভেল করছে, অ্যাকচুয়ালি যে ত্বরণ পাইছে, অ্যাকচুয়ালি যে ট্রাভেল করছে ওইটা বসাইছি এর আগের কেসে। এবার আমরা g এর জায়গায় g sin θ যে না বসিয়ে কত বসাচ্ছি? g বসাচ্ছি, এবং h এর জায়গায় অ্যাকচুয়ালি যেটা ট্রাভেল করছে সেটা না বসিয়ে হচ্ছে এইটা বসাচ্ছি 0.5, ঠিক আছে কিনা? মানে উলম্ব সরণটা বসাচ্ছি। কি বসাচ্ছি? উলম্ব সরণটা বসাচ্ছি, অ্যাকচুয়াল সরণটা না বসিয়ে উলম্ব সরণটা বসাচ্ছি। দেখি আনসার সেম আসে কিনা। 0.5, তাহলে কত? 2 ইনটু হচ্ছে 9.8 ইনটু হচ্ছে 0.5, 9.8 আসছে না? তো এটা দেখানোর কারণ হচ্ছে, তোমাদের যদি এই নিয়মটা কমপ্লেক্স লাগে, তোমরা এইভাবেও হচ্ছে ভেলোসিটি বের করতে পারবা, অর্থাৎ জি এর জায়গায় জি sin 30 ওটা না বসিয়ে জি বসাতে পারবা, তবে সেক্ষেত্রে অ্যাকচুয়াল যে সরণটা সেটা না বসিয়ে উলম্ব সরণটা বসাইতে হবে। আমার কথাটা বোঝা গেছে? এভাবে করলেও হবে। কারণ আমি যদি অ্যাকচুয়াল সরণটা বসাই, তাহলে অ্যাকচুয়াল ত্বরণটা বসাইতে হবে, আর যদি আমি অ্যাকচুয়াল সরণটা না বসিয়ে উলম্ব সরণটা বসাই, তখন আমি জি বসাতে পারবো। আনসার কি আসবে? সেম আসবে। তাহলে এবার আমরা সেম ওয়েতে, এটা তো গেল হচ্ছে কার জন্য? ডি বিন্দুর জন্য। এবার আমরা সেম ওয়েতে হচ্ছে কার জন্য বের করব? সেম ওয়েতে হচ্ছে আমরা এবার হচ্ছে এই যে ই বিন্দুর জন্য বের করব, ঠিক আছে? সেম ওয়েতে হচ্ছে আমরা এবার ই বিন্দুর জন্য বের করব। তাহলে ই বিন্দুর জন্য মোট শক্তি বের করব। তো আমি আগে কাইনেটিক এনার্জি বের করব। তাহলে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ m v স্কয়ার। তো হাফ ইনটু m, m এর মান হচ্ছে কত? 25 কেজি, এবং v স্কয়ারটা বের করব। দেখো ছেলেটা এবার এখান থেকে কোথায় চলে আসছে? ই তে চলে আসছে। কোথা থেকে কোথায় চলে আসছে? b থেকে ই তে চলে আসছে। তাহলে b থেকে ই তে যখন আসছে, b তো ভেলোসিটি 0 ছিল, ই তে তার ভেলোসিটি কত সেটা জানি না, ওইটা বের করতে চাচ্ছি। তাহলে বের করি যে v স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার, কারণ আসছে কোথা থেকে? এখান থেকে। 0 স্কয়ার প্লাস কত হবে? 2g। এবার আমরা ওই দ্বিতীয় নিয়মে করি, 2 ইনটু কত? 9.8, আর h টা কোনটা বসাবো? তাইলে উলম্ব সরণটা বসাবো। এখান থেকে এখানে আসছে মানে উলম্ব সরণ কত তার? উলম্ব সরণ হচ্ছে এইটা। তাহলে এই উলম্ব সরণটা কত হইতে পারে? আমরা যদি হিসাব করে বের করি, দেখো আগে এই যে এই ত্রিভুজটাতে এটা 30 না, তাহলে sin 30
ইকুয়ালস টু কত লম্ব বাই অতিভুজ লম্ব মানে হচ্ছে কোনটা এই যে এটা বের করতে চাচ্ছি এটা লম্ব আর অতিভুজ হচ্ছে কত 1 যোগ 1 কত 2 লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজটা কত 2 তাহলে আমরা h এর মানটা কত পাচ্ছি sin 30 ইনটু হচ্ছে কত 2 কত হবে 1 হবে কিনা 1 না হাফ ইনটু 2 1 ইনটু হবে তাহলে এটা আসছে কত 1 মিটার তাহলে আমি এই যে v স্কয়ার টু u স্কয়ার প্লাস u তো শূন্য 2g h h টা কত আমার 1 বসাচ্ছি মানে উল্লম্ব সরণটা বসাচ্ছি অ্যাকচুয়াল সরণটা বসাইনি আমি যদি অ্যাকচুয়াল সরণ বসাই মানে তাহলে তখন আমার তখন h এর জায়গায় কত বসাবো 2 বসাবো ত্বরণের জায়গায় g sin 30 বসাবো आंसर কি আসবে সেম আসবে তাহলে এটা বের করো v স্কয়ার প্লাস 2g h এটা কত আসছে 19.6 এটা হচ্ছে v স্কয়ারের মান এখানে বসিয়ে দিচ্ছি 19.6 আর আমি যদি ওইভাবে v স্কয়ারটা বের করতে যাই তাহলে কত আসে দেখো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার তো 0 2g g এর জায়গায় বসাচ্ছি কত g sin 30 ত্বরণ কি থাকবে g sin 30 থাকবে তারপরে h কত বসাবো h হচ্ছে অ্যাকচুয়াল সরণটা কত তার 1 মিটার কত 2 মিটার তাহলে এই ক্ষেত্রে आंसर কত আসে এটাও বলো এই ক্ষেত্রে आंसर কত আসে সিমিলার आंसर এই যে দেখো 2 ইনটু হচ্ছে কত g এর মান 9.8 তো sin 30 এর মান কত হাফ ইনটু হচ্ছে কত 2 2 কাটাকাটি যাবে 2 ইনটু 9.8 কত আসবে 19.6 অতএব আমরা চাইলে এভাবেও করতে পারবো চাইলে এভাবেও করতে পারবো মাথায় রাখতে হবে তাহলে এখানে आंसरটা কত আসে গতিশক্তি কত আসছে ভাই গতিশক্তি কত আসছে 19.6 ইনটু 25 245 এটা হচ্ছে এত জুল হচ্ছে তার গতিশক্তি এবার স্থিতি শক্তি বের করে ফেলি স্থিতি শক্তি বের করার সূত্র হচ্ছে mgh m হচ্ছে 25 g হচ্ছে 9.8 আর h হচ্ছে ভূমি থেকে উচ্চতা তাহলে ভূমি এই জায়গায় যখন আসছে তখন ভূমি থেকে উচ্চতাটা কত পুরোটা হচ্ছে 2 মিটার 1 মিটার বাদ গেলে এটা আরেক মিটার তাহলে ভূমি থেকে উচ্চতা কত 1 মিটার তাহলে এটা কত 245 এটা 245 এটাও 245 ওকে তাহলে 245 কত হয় 400 তাহলে এটা টোটাল এনার্জি এই বিন্দুর টোটাল এনার্জি আসছে কত 490 জুল তার মানে কি আছে শক্তি সংঘর্ষতা নীতি মেনে চলছে আচ্ছা